আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় নাম্বার হচ্ছে 11। অধ্যায়ের নাম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো এই অধ্যায়ে তুমি যখনই ম্যাথ করতে যাবা, তো ম্যাথের যে ট্রিক্স সেটা দেখো আমি অলরেডি লিখে রেখেছি, যে আছে কথাতেও যোজন বিয়োজন, নাই কথাতেও যোজন বিয়োজন, এটা করতে হবে। আর যোজন বিয়োজন কি সেটা এখানে দেওয়া আছে। এরপরে আমরা এই ম্যাথটা সমাধান করবো। এটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এসএসসি 2026 সালেও যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। হয়তো বা তোমার চলকগুলোর জায়গায় একটু ভিন্ন হতে পারে, পি এর জায়গায় এম থাকতে পারে, এরকম। তো এটা বুঝতে গেলে আগে তোমাকে এগুলা বুঝতে হবে। দেখো প্রথমে লেখা আছে ব্যস্তকরণ, আর তার আগেই আবার লেখা আছে অনুপাতের রূপান্তর। তো চলো আমরা অধ্যায়ের নাম থেকে শুরু করি। দেওয়া আছে বীজগাণিতিক অনুপাত। এই অনুপাত দ্বারা কি বোঝানো হয়? যে আমরা যাকে বলি অনুপাত, এটাকে ইংরেজিতে বলা হয় রেশিও। রেশিও শব্দের অর্থ হচ্ছে অনুপাত। আর এই অনুপাতকে প্রকাশ করা হয় ইস্টু দ্বারা। কি দ্বারা বলো? যে ইস্টু দ্বারা এই রেশিও বা অনুপাতকে প্রকাশ করা হয়। তার মানে অনুপাত এটা একটা বাংলা, এর ইংরেজি হচ্ছে রেশিও, আর গণিতে যখন আমরা প্রকাশ করব সেটা হবে ইস্টু। আর এই ইস্টু অথবা রেশিও অথবা অনুপাত, এটা দ্বারা বোঝানো হয় ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যে ভাগ প্রক্রিয়া, এটাকে বোঝানো হয়। ধরো আমরা লিখলাম এ ইস টু বি, তাহলে আমরা এক কথায় বলতে পারবো যেটা হচ্ছে এ ও বি এর অনুপাত। এখন এই ইস টু মানে তো আমি বলছি ভাগ, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? যে এ এই ইস টু হয়ে যাবে ভাগ, তারপরে দেওয়া আছে বি, এই যে হয়ে যাবে বি, অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল এ ভাগ বি। তাহলে আমরা মাথায় রাখবো যে অনুপাত, যা ইংরেজি রেশিও, আর রেশিও মানে হচ্ছে ইস্টু, আর এই রেশিও ইস্টু দ্বারা কি বোঝানো হয়? যে ভাগকে বোঝানো হয়। ধরো আমরা লিখলাম বি ইস্টু সি, তাহলে এই যে বি যা আছে তাই, আর এই ইস্টু মানে যে ভাগ, এরপরে কে আছে? সি, এই যে আমরা লিখলাম সি, তার মানে বি ভাগ সি। এরকমও হতে পারে, হতে পারে এ প্লাস বি ভাগ বি প্লাস সি। এখন এটাও তো একটা অনুপাত। যদি আমরা উল্টা বাস থেকে যাই, আমরা পড়ছিলাম অনুপাত মানে ইস্টু, আর ইস্টু মানে ভাগ। এখন এখানে আছে ভাগ, তাহলে ভাগ মানে ইস্টু, আর ইস্টু মানে অনুপাত। উল্টা বাস থেকে যদি যাই, তাহলে আমাদের প্রথমে কি আছে? এ প্লাস বি, এরপরে এই ভাগের পরিবর্তে ইস্টু, এরপরে বি প্লাস সি। তাহলে এটাই হবে একটা অনুপাত। এখন আমরা অনুপাতের দিকে যদি একটু খেয়াল করি, যে ইস্টুর সামনে কিছু একটা থাকে, পরে কিছু একটা থাকে। সামনে যেটা থাকে এটাকে বলা হয় পূর্ব পদ। কি বলা হয়? পূর্ব পদ। আর পরে যেটা থাকে সেটাকে বলা হয় পর পদ, অথবা এটার আরেকটা নাম উত্তর পদ। তাহলে এখানেও তাই, এই ইস্টুর বাম সাইডে যে থাকবে তাকে আমরা বলবো পূর্ব পদ, আর ডান পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পর পদ বা উত্তর পদ। এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার, যে অনুপাত, অনুপাতের ইংলিশ রেশিও, আর রেশিও মানে হচ্ছে ইস্টু, মানে প্রকাশ করা হয় ইস্টু দ্বারা, আর এই ইস্টু দ্বারা বোঝানো হয় ভাগ। আছে এ ইস্টু বি, তার মানে হবে এ ভাগ বি। যদি হয় বি ইস্টু সি, তাহলে হবে বি ভাগ সি। যদি হয় এ প্লাস বি ভাগ বি প্লাস সি, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইস্টু বি প্লাস সি। তাহলে দেখো শুরুতেই রয়েছে ব্যস্তকরণ, যে ব্যস্তকরণ আসলে কাকে বলে বা কিভাবে এটাকে করতে হয়। তাহলে আমরা ধরো দুটা অনুপাত লিখলাম, এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে বা এই ইস টু মানে তো ভাগ, তাহলে আমরা লিখতে পারি এ ভাগ বি ইকুয়াল এই যে বি ইস টু সি। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি বি ভাগ সি। লিখতে পারি কিনা? এখন যদি আমরা জাস্ট এটাকে উল্টাই দিই, এই নিচেরটাকে কিন্তু বলা হয় হর, আর উপরেরটাকে বলা হয় লব। এই যে এটা হর, এটা লব। এখন এই হরকে যদি আমরা লবের জায়গায় নিয়ে যাই, আর লবকে যদি হরের জায়গায় নিয়ে যাই, তাহলে যা পাওয়া যাবে তাকে বলা হবে ব্যস্তকরণ। অর্থাৎ হয়ে যাবে বি ভাগ এ ইকুয়াল সি ভাগ বি। এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। তার মানে আমরা মাথায় রাখবো যে ব্যস্তকরণ মানে উল্টো। ব্যস্তকরণ মানে উল্টো। ধরো আমরা লিখলাম এ ভাগ বি, বলা হলো যে এর ব্যস্তকরণ করো, তাহলে আমরা কি লিখবো? বি ভাগে। ধরো আছে এক্স ডিভাইডেড ওয়াই, আমরা বললাম যে এর ব্যস্তকরণ করবো, তাহলে কি হবে? ওয়াই ডিভাইডেড এক্স। এটাই হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টো। অর্থাৎ হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে হর, অথবা নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে।
তবে এই ম্যাথ করতে গেলে কিন্তু এগুলো লাগবে না, এগুলো এমসিকিউ এর জন্য আমি বেসিকগুলো একটু করে বলতেছি। এরপরে আসো একান্তরকরণ। তাহলে একান্তরকরণের দিকে যদি যাই, আমি একটু মুছাই রাখি। ধরো লিখলাম A/B ইকুয়াল B/C, বললো যে এর একান্তরকরণ করো। তাহলে আমি তো বলছি ইস্টুর বাম পাশে যেটা থাকবে এটা পূর্বপদ, আর পরে যেটা থাকবে এটা পরপদ। তাহলে এটা পূর্বপদ, এটা পরপদ। তার মানে এখানেও পূর্বপদ আছে, পরপদ আছে, এখানেও পূর্বপদ আছে, পরপদ আছে, আছে না নাই? এবং আমি যদি বলি যে এই পদগুলোর মধ্যে মিল কি, তাহলে তুমি অবশ্যই বলবে যে ভাইয়া পূর্বের সাথে পূর্বে আর পরের সাথে পর, তাই না? একে একে হচ্ছে একটু পাল্লা দিই। A/B, এটা ধরো যে আমি দিলাম C/D। তাহলে এর পূর্বপদ কি? এ। এর পূর্বপদ কি? যে সি। তাহলে আমরা লিখবো যে A/C ইকুয়াল। এর পরপদ কে? বি। এর পরপদ কে? ডি। তাহলে যে আমরা লিখলাম B/D। তার মানে পূর্বের সাথে পূর্বে, পরের সাথে পর, এই দুটা পদকে যদি আমরা অনুপাত আকারে লিখি তখন তাকে বলা হবে একান্তরকরণ। অর্থাৎ আবার আসো প্রথম থেকে, আমি লিখলাম আলু ভাগ পটল ইকুয়াল ঝিঙ্গা। ঝিঙ্গা ভাগ ধরো যে কি লিখি বেগুন। এমন বলা হলো যে এটাকে তুমি একান্তরকরণ করো না, আগে আমরা ব্যস্তকরণ করবো, যে এটাকে ব্যস্তকরণ করো। তাহলে কি হবে? জাস্ট উল্টে যাবে। অর্থাৎ ছিল আলু ভাগ পটল, হয়ে যাবে পটল ভাগ আলু। এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে যাবে বেগুন আর নিচে আসবে ঝিঙ্গা। এটাকেই মূলত বলা হয় ব্যস্তকরণ, যে ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টো। আর অধ্যায়ের নাম যে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, তাহলে আমরা আজকে তো বুঝবো অনুপাত। যে অনুপাত মানে কি, বলতে হবে যে অনুপাত এর ইংলিশ হচ্ছে রেশিও, আর অনুপাত মানে ইস্টু, ইস্টু মানে ভাগ, আর অনুপাতের ইংলিশ রেশিও। এবার আসে একান্তরকরণ। যে একান্তরকরণ যদি আমরা করতাম তাহলে দেখো তো এইটাই, এই পুরা ব্যাপারটাকে আমরা কি অনুপাত আকারে লিখতে পারতাম না? মানে অনুপাত তো আছে, ইস্টু দিয়ে কি লিখতে পারতাম না? যে পারতাম। তখন হয়তো আলু ইস্টু পটল, আর এইদিকে হয়তো ঝিঙ্গা ইস্টু বেগুন। তাহলে এখানে পূর্বপদকে আলু, এখানে পূর্বপদকে ঝিঙ্গা, এখানে পরপদকে পটল, এখানে পরপদকে বেগুন। তাহলে আমরা তো জানি যে পূর্বের সাথে পূর্বের তো একটা মিল আছে। তার মানে আমরা কি লিখতে পারি না যে আলু ইস্টু ঝিঙ্গা ইকুয়াল পটল ইস্টু বেগুন। অর্থাৎ তুমি যদি এখানে নাম্বারিং করে যদি করতা তাহলে দেখো আলু আছে 1 নম্বরে, পটল আছে 2 নম্বরে, এইদিকে যদি যাও তাহলে ঝিঙ্গা হচ্ছে 1 নম্বরে, বেগুন হচ্ছে 2 নম্বরে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে 1-এর সাথে 1, 2-এর সাথে 2, এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় একান্তরকরণ। আর এরপরে দেখো 3 নম্বরে আছে যোজন, যেটা এদের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি আগেই লিখে রাখছি, যোজন বিয়োজন দুটাকে একসাথে করতে হয়। তো আগে আমরা আসো বুঝি যে যোজনটা কি। যে যোজন মানে হচ্ছে নিচের অংশকে উপরের সাথে যোগ করা। অর্থাৎ ধরো আছে এ ভাগ বি, বললো যে এর যোজন করো। কি করো? যোজন করো। তাহলে আমরা এ ভাগ বি যা আছে তাই তাই লিখবো, আর এই নিচের অংশটাকে উপরের সাথে যোগ করে দেবো। তাহলে নিচের অংশকে বি, তাহলে উপরের সাথে যা হবে যোগ বি, এটার নাম যোজন। যদি আমরা এটাকে বিয়োজন যদি করতাম তাহলে এ ভাগ বি যা আছে তাই লিখলাম, এবার বিয়োজন করলে এই নিচের অংশটা উপরের সাথে যা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে মাইনাস বি, এটার নাম হচ্ছে বিয়োজন। তার মানে যোজন মানে নিচের অংশ উপরের সাথে যোগ বা উপরের সাথে যোগ করা, আর বিয়োজন মানে নিচের অংশ উপরের সাথে বিয়োগ। তার মানে যোজনের বেলাও উপরের সাথে যোগ হয়, আর বিয়োজন উপরের সাথে তা বিয়োগ হয়। এই তাহলে এবার আসো আমরা এই অধ্যায়ের মূল অংশের দিকে চলে যাব। দেখো আমি বলছি যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। আর এই ম্যাথগুলো সমাধান করতে গেলেই তোমাকে কি করতে হবে? যে আছে কথাতেও যোজন বিয়োজন, নাই কথাতেও যোজন বিয়োজন। তাহলে এখন আমরা যোজন বিয়োজন দুটাকে একসাথে বুঝবো। তাহলে দেখো আমি লিখছি যে উপরের অংশ কয়বার লিখতে হবে? 2 বার লিখতে হবে। অর্থাৎ তুমি যখন অঙ্ক করতে যাবা হতে পারে এরকম x + y ডিভাইডেড x - y, ধরো যে এরকম আছে, বললো যে এর যোজন বিয়োজন করো। তাহলে উপরের অংশ 2 বার লিখতে হবে। অর্থাৎ x + y আমরা উপরেও লিখবো,
এক্স প্লাস ওয়াই আমরা নিচেও লিখব। এরপরে নিচের যে অংশটা আছে এটাকে উপরের সাথে গিয়ে যোগ করে দিব, তার মানে হবে প্লাস এক্স মাইনাস ওয়াই। আর নিচের সাথে এই অংশটাকেই কি করব, বিয়োগ করে দিব। আর বিয়োগ মানে তো বেডি মানুষ জীবন বরবাদ করে দিবে, অর্থাৎ সবারই চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ এক্স ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, আর ওয়াইটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। এর নাম হচ্ছে যোজন বিয়োজন। তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখি। ধরো যে এরকম আছে এ প্লাস টু বি ডিভাইডেড এ মাইনাস টু বি অথবা এক্স মাইনাস টু বি, এরকম আছে। বললো যে এর যোজন বিয়োজন করো। আর আমরা কেনই বা যোজন বিয়োজন করি এটা যদি বুঝতে চাও, একটা অঙ্কের মধ্যে যদি পদ সংখ্যা বাড়াইতে হয় তাহলেও যোজন বিয়োজন করতে হয়, যদি পদ সংখ্যা কমাইতেও হয় তাহলেও যোজন বিয়োজন করতে হয়। এই জন্যে আমি এই কথা বলে দিছি। তা আসো আমরা এই যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন মানে উপরের অংশ কয়বার লিখতে হবে, দুইবার। এখানে উপরের অংশ কে, এ প্লাস টু বি, তাহলে আমরা উপরেও লিখলাম এ প্লাস টু বি, নিচেও লিখলাম এ প্লাস টু বি। এরপরে নিচের অংশটাকে উপরের সাথে যোগ করে দিতে হবে, তার মানে হবে যোগ এক্স মাইনাস টু বি বা প্লাস এক্স মাইনাস টু বি। আর নিচের সাথে কি করতে হবে, বিয়োগ। কাকে, ওই নিচের অংশটাকেই। তাহলে হয়ে যাবে মাইনাসের এক্স আর প্লাসের টু বি। কথা কি বোঝা গিয়েছে? চলো আমি আর একবার দেখাবো, এরপরে ম্যাথে যাবো। ধরো আছে এরকম অন্য কোনো কিছু, যে কোনো কিছু থাকতে পারে, হতে পারে কোনো নাম দিয়েও হতে পারে। ধরো আমরা বললাম নেহারিকা প্লাস আর একটা নাম মি ডিভাইডেড আলমিনা প্লাস শান্তি। ধরো যে এরকম আছে, বলছে যে এই অংশের যোজন বিয়োজন করো। তাহলে আমি বলছি উপরের অংশ কয়বার লিখতে হবে, দুইবার। তাহলে উপরের অংশ যদি আমরা দুইবার লিখি তাহলে উপরে কে আছে, নেহারিকা প্লাস মিম। তাহলে এটাই তো আমার উপরের অংশ। তাহলে এই যে আমরা লিখলাম নেহারিকা প্লাস মিম, উপরে একবার নেহারিকা প্লাস মিম, নিচে একবার। এরপরে নিচের যে অংশটা আছে এটাকে উপরের সাথে কি করে দিব, যোগ করে দিব। অর্থাৎ যোগ আলমিনা প্লাস সানজি। আর নিচের সাথে কি করে দিব, বিয়োগ। তার মানে বিয়োগ আলমিনা। আর যেহেতু মাইনাস আসছে তার মানে সানজির চিহ্নও কি হবে, মাইনাস হয়ে যাবে মাইনাস সানজি। কথা কি বোঝা গিয়েছে? এবার আসো আমরা এই ম্যাথটাকে সমাধান করব। তাহলে আরেকবার, যে এই যে অনুপাত, অনুপাত মানে হচ্ছে ইস্টু, আর ইস্টু মানে হচ্ছে ভাগ, আর অনুপাতের ইংলিশ রেশিও। অনুপাত লেখার সময় প্রথমে যে পদ থাকে তাকে বলা হয় পূর্ববর্তী পদ, আর পরে যেটা থাকে সেটাকে বলা হয় পর পদ, অথবা ওটার আরেকটা নাম বলে দেওয়া হয় উত্তর পদ। এবার আসো আমরা এই ম্যাথ সমাধান করি। তাহলে এখানে দেখো, এখানে দেওয়া আছে যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়েল দেওয়া ছিল পি। এটা হচ্ছে আমাদের দেওয়া। আর প্রমাণ করতে বলছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1। তো প্রমাণের দিকে যদি আমরা প্রথমে তাকাই তাহলে এখানে এক্স কয়টা, একটা। আর এই অঙ্কটার মধ্যে যদি তাকাই এখানে এক্স কতটা, যে 4টা। তাহলে আমি বলছিলাম যে অনেকগুলো পদ যদি থাকে তাহলে তাকে কমানোর জন্য কি করতে হয়, যোজন বিয়োজন। যদি আমরা বাড়াইতেও চাই তাহলে তার জন্যও কি করতে হয়, যোজন বিয়োজন। এই জন্য আমি বলছি আছে কথাতেও যোজন বিয়োজন, নাই কথাতেও যোজন বিয়োজন। তার মানে আমরা এই ম্যাথটা শুরু করবোই কি দিয়ে, যোজন বিয়োজন দিয়ে। তাহলে যোজন বিয়োজন মানে কি, উপরের অংশ দুইবার লিখতে হয়। তাহলে এখানে উপরে কে আছে, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। কেন আমরা যোজন বিয়োজন করতেছি আরেকবার বুঝো, যে এখানে এক্স আছে তো 4টা জায়গায়, কিন্তু প্রমাণে এক্স আছে কয়টা জায়গায়, একটা। তার মানে আমাকে 4টাকে কমাতে হবে, আর কমাইতে গেলেই কি করতে হয়, যোজন বিয়োজন। যদি বাড়াইতে যাই তাহলেও যোজন বিয়োজন। তাহলে এবার এই যে উপরের অংশ দুইবার লিখবো। উপরে দেখো আছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা উপরে লিখছি। এবার এইটাই আমরা কোথায় লিখবো, নিচে লিখবো, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তোমার কাছে মনে হতে পারে যে এটাই মনে আমি এটা লিখছি, যে না, এই যে দেখো উপরের অংশের মাঝখানে কিন্তু আছে প্লাস, আর নিচের অংশের মাঝখানে আছে মাইনাস। আর এই ক্ষেত্রে দেখো উপরেও প্লাস নিচেও প্লাস, তার মানে আমি উপরের অংশটাই কয়বার লিখছি, যে দুইবার লিখছি। এরপরে নিচের যে অংশটা আছে
এটাকে উপরের সাথে কি করে দিব, যোগ করে দিব। তার মানে হবে যোগ √1 + x মাইনাস √1 - x। যেহেতু আমরা যোগ করতেছি তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। এবার এই নিচের অংশটাই এখানে কি করে দিব, বিয়োগ করে দিব বা মাইনাস করে দিব। তাহলে যে মাইনাস √1 + x। এখন তুমি বললা যে ভাই এখানে চিহ্নের কেন পরিবর্তন হলো, এখানে তো প্লাস আছে, কিন্তু এটা দেখো যে একটা আচ্ছাদনের উপরে আছে, যে আমাদের গায়ের মধ্যে মানে এই যে কোষ ঝিল্লি বা তুমি চামড়া বলো অথবা স্কিন বলো, এটার ভিতরে তো আমাদের গোছ আছে, কিন্তু ওখানে কেন বালু ভরে না, কারণ উপরে তো আমাদের এই চামড়াটার কারণে। তাহলে এখানেও তাই, যে এর ভিতরের চিহ্নের কেন পরিবর্তন হবে না, কারণ এই যে বাইরে একটা কি দেওয়া আছে, রুট দেওয়া আছে, তাহলে যা আছে তাই। কিন্তু এই চিহ্নটা কি রুটের ভিতরে, যে তার মানে এর কি হবে, পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে প্লাস, আর থাকবে √1 - x। এটার কেন পরিবর্তন হলো না, কারণ এটা রুটের ভিতরে আছে, ইকুয়াল। তাহলে এবার এই অংশটা আমি একটু মুছাই দিই, ইকুয়াল। এবার এই যে পি, এটাকে যদি আমরা ভগ্নাংশ করতাম তাহলে তার নিচে কিছু নাই, মানে কি আছে, 1 আছে। এখন এই অংশেরও তো কি করতে হবে, যোজন বিয়োজন। তাহলে উপরের অংশ এবার লিখতে হয়, তার মানে উপরেও পি নিচেও পি। এরপরে নিচের যে অংশ 1, এটা উপরের সাথে হবে যোগ, নিচের সাথে হবে বিয়োগ, যোজন বিয়োজন। এখন আসো আমরা ক্যালকুলেশন করব। এখানে যদি তুমি একটু খেয়াল করো, দেখো এখানেও রুটের ভিতরে আছে 1 - x, এটাও রুটের ভিতরে 1 - x, কিন্তু এটা আছে মাইনাসে আর এটা হচ্ছে প্লাসে, তার মানে প্লাসে মাইনাসে কাটা। তাহলে এখন দেখো এই যে √1 + x আর √1 + x, এটা কি কাটা যাবে, যে না, কারণ দুইটার সামনে কি আছে, প্লাস, তার মানে এটা হবে 2 √1 + x, অর্থাৎ √1 + x এখানে আছে দুইটা, একটা আর একটা যোগ করে হচ্ছে দুইটা, ডিভাইডেড। এরপরে যদি আমরা এটা একটু হিসাব করি, দেখো এই যে √1 + x এর সামনে আছে মাইনাস, আর এই যে √1 + x এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তার মানে এটা আর এটা কাটা। তাহলে এখন দেখো √1 - x এটাও প্লাস, √1 - x এরও সামনের চিহ্ন কি প্লাস, তাহলে কয়টা √1 - x হলো, যে দুইটা √1 - x ইকুয়াল। পি এর সাথে কি এককে যোগ করা যায়, যে না, পি তো চলো আর এক তো হচ্ছে সংখ্যা, তাহলে যা আছে তাই, p + 1 ডিভাইডেড p - 1। তাহলে এই দুই যে কাটা, তাহলে উপরে কি থাকে √1 + x, আর নিচে থাকে √1 - x, আর এদিকে থাকে p + 1 ডিভাইডেড p - 1। একটু তাকাও, অঙ্কের শুরুতেই কতটা x ছিল, 4টা, কিন্তু প্রমাণে কয়টা x ছিল, একটা। এই জন্য আমরা কি করেছিলাম, পদকে কমানোর জন্য বা x কে কমানোর জন্য যোজন বিয়োজন করছি। এখন দেখো কমে x কয়টা হয়েছে, 2টা। এবারে যদি তুমি একটু আসো প্রমাণের দিকে, যদি আবার তাকাও, যে এখানে তো x আছে ভালো কথা, কিন্তু x এর উপরে কি কোনো রুট আছে, কিন্তু এখানে x এর উপরে কে আছে, রুট আছে। আর আমরা তো জানি যে রুটের চরম শত্রুকে স্কোয়ার বা বর্গ, এই জন্য আমরা পুরো অংশটাকে কি করে দেবো, স্কোয়ার বা বর্গ করে দেবো। সাইডে লিখতে হবে যে বর্গ করে পাই। তাহলে এবার দেখো এই স্কোয়ারটা এর ভিতরে কয়জন, দুইজন, তার মানে স্কোয়ারটা এর উপরেও আছে এর উপরেও আছে, তাহলে এই স্কোয়ার আর রুটে কি হবে, কাটা যাবে। তুমি বললে যে এখানে তো একটা স্কোয়ার, দুইটা রুট কেন কাটলে, আসলে এই স্কোয়ারটা দুইটা রুটের উপরেই ছিল, এই জন্য আমরা কেটে দিয়েছি। তাহলে এখানে কি থাকে, 1 + x ভাগ 1 - x। এবার এই দিকে কি স্কোয়ার বা রুট আছে, যে না, তাহলে এই স্কোয়ার কার কার উপরে আছে, p + 1 এর উপরেও আছে, p - 1 এর উপরেও আছে, p + 1 এর উপরেও স্কোয়ার, p - 1 এর উপরেও হচ্ছে স্কোয়ার। দেখো এত দূর বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমরা এই সাইডটাকে মুছাই দিয়ে এখানে করবো বাকি অংশ। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি যে p + 1 তার উপরে অল স্কোয়ার, মানে কয়টা পদের উপরে স্কোয়ার, দুইটা পদের উপরে স্কোয়ার। আর দুইটা পদের উপরে যখন স্কোয়ার থাকে তখন এটাকে বলা হয় a + b অল স্কোয়ারের সূত্র। আর a + b অল স্কোয়ারের সূত্র তুমি বলতে পারো a² + 2ab + b², অথবা তুমি বলতে পারো যে দুইটার উপরে স্কোয়ার, দুইয়ের সাথে গুণ, তোমার যা ইচ্ছা তাই। তাহলে আমরা লিখতে পারি 1 + x ডিভাইডেড 1 - x ইকুয়াল, এটাকে আমরা সূত্র করব। তাহলে হবে a², a বলতে কে, p তার উপরে স্কোয়ার, প্লাস 2a বলতে তো p, আর b বলতে 1, তো 1 তো লিখলেও হয় না লিখলেও হয়, প্লাস b² মানে 1 এর উপরে স্কোয়ার, আর 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়।
অনুরূপভাবে আমরা নিচেরটাও তো সূত্র করতে পারি, শুধু এখানে পার্থক্য কি যে ওর যেখানে প্লাস ছিল সেখানে কি বসবে মাইনাস, অর্থাৎ হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস হচ্ছে 1। এখন আমরা আবার আসি প্রমাণের দিকে। প্রমাণে দেখো আমাদের পি স্কোয়ার ছিল, এই যে পি স্কোয়ার আছে, প্রমাণের 2p ছিল, এই যে 2pও আছে, কিন্তু এখানে কয়টা টুপি, যে দুইটা টুপি, কয়টা পি স্কোয়ার, দুইটা পি স্কোয়ার, কিন্তু এতগুলোর কি আমার দরকার আছে এখানে? তাহলে এখানে পদ এবার কি হয়েছে, বেশি হয়েছে, তাহলে পদকে কমাতে গেলেও কি করতে হয়, যোজন বিয়োজন। তাহলে আবার আমরা কি করব, যোজন বিয়োজন। আর যোজন বিয়োজন মানে উপরের অংশ দুইবার লিখতে হবে, অর্থাৎ উপরে লিখবো 1 প্লাস এক্স, নিচেও লিখবো 1 প্লাস এক্স। এরপরে নিচের যে অংশটা এটা উপরের সাথে যোগ, তার মানে হয়ে যাবে 1 মাইনাস এক্স, আর নিচের সাথে বিয়োগ, আর বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে 1 প্লাস এক্স ইকুয়াল। এটারও এবার আমরা কি করব, যোজন বিয়োজন। তাহলে কাকে দুইবার লিখবো, উপরের অংশকে। তাহলে উপরের অংশ কি আছে, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, তাহলে নিচেও লিখবো পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। এরপরে নিচের যে অংশটা আছে এটা উপরের সাথে যা যোগ করে দিব, তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, আর নিচের সাথে হবে বিয়োগ পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1। তাহলে এবার আসো আমরা ক্যালকুলেশন করি। তাহলে এই এক্স এর চিহ্ন কি, মাইনাস, আর এই এক্স এর চিহ্ন কি, প্লাস, তাহলে প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, 1 আর 1 যোগ করলে 2 ডিভাইডেড, আবার মাইনাসের 1 প্লাসের 1 কাটা, এক্স আর এক্স যোগ করলে 2x ইকুয়াল। এবার এইদিকে আসো, পি স্কোয়ার যে পি স্কোয়ার, তাহলে কয়টা পি স্কোয়ার, 2p স্কোয়ার, মাইনাসের 2p প্লাসের 2p কাটা, 1 আর 1 যোগ করলে 2 ডিভাইডেড, মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার কাটা, 2p আর 2p যোগ করলে 4p, প্লাসের 1 মাইনাসের 1 কাটা। তাহলে এবার এইদিকে আসো, তাহলে দেখো এই উপরের 2 নিচের 2, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে x ইকুয়াল। এইখানে দুইটা পদ আছে, কারণ দুইটা প্লাস, তাহলে দুইটা পদের মধ্যে কমন কি, যে 2কে কমন নেওয়া যায়। তাহলে আমরা যখন সংখ্যা কমন নিই তখন সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফল বসাইতে হয়। তাহলে 2 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে হয় 1, তাহলে 1-এর সাথে পি স্কোয়ার গুণ করলে তো পি স্কোয়ার প্লাস। এবার আবার 2 দিয়ে 2কে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 ডিভাইডেড 4p। তাহলে এই 2 দিয়ে কি 4কে ভাগ করা যাবে না, যে 2 1-কে 2, 2 দ্বিগুণ 4, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, 1 ডিভাইডেড এক্স ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2p। এখন আমরা যদি প্রমাণের মতো যদি করতে চাই, তাহলে এই পুরো বিষয়টা একটা কি, ভগ্নাংশ, এইটা একটা কি, ভগ্নাংশ, কি আকারে আছে, সমান আকারে। সমান আকারে থাকলে কি করতে হয়, আর গুণ করতে হয়। তাহলে এক্স দিয়ে এই পুরোটাকে গুণ, তাহলে হবে এক্স গুণন পি স্কোয়ার প্লাস 1, আর 2p দিয়ে 1কে গুণ, তাহলে 2p 1-কে 2p। এবার এই এক্সটা কি আকারে আছে, তাহলে ওই দিকে গিয়ে কি হবে, ভাগ, তার মানে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p ভাগ এক্স। এখন আমরা যদি এটার মতো সাজাইতে চাই, দেখো সবগুলা পদকে বাম দিকে নিয়ে আসছে, তাহলে আমরা লিখলাম পি স্কোয়ার এই প্লাসের 2p ভাগ এক্স, তাহলে বাম দিকে আসলে মাইনাসের 2p ভাগ এক্স প্লাস 1 ইকুয়াল 0 প্রমাণিত। অর্থাৎ তুমি এই পুরো ম্যাথের দিকে যদি খেয়াল করো, তাহলে দেখো যে আমরা প্রথম অংশেও যোজন বিয়োজন করছিলাম, শেষের দিকেও যোজন বিয়োজন করছি। কেন, যে এখানে আমার পদ সংখ্যা বেশি ছিল কমানোর জন্য যোজন বিয়োজন, এখানেও অনেকগুলো পদ ছিল কমানোর জন্য যোজন বিয়োজন। ওকে, আল্লাহ হাফেজ।